নমস্কার। গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনাদের সাথে আমি মিতা। আজ আমি আপনাদের গল্প পাঠ করে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত বিকেল থেকে সন্ধে ছোট গল্পটি। শুরু করছি বন্ধুরা আজকের আমার গল্প পাঠ। মোবাইলে নম্বরটা দেখেই মৃদু চমক। কলেজের স্টাফ রুমে টিফিন খাওয়ার তোড়জোড় করছিল নিপা। হাত থেমে গেছে। হঠাৎ প্রাক্তন শাশুড়ি তাকে স্মরণ করেছেন যে বড়। প্রণতির সঙ্গে নিপার যে একেবারেই যোগাযোগ নেই তা নয়। টুকানের ছুটি ছাটা পড়ার মুখে মুখে মহিলা একবার অন্তত নিজের অস্তিত্ব জানান দেবেই। টুকান আর ছোটটি নেই। সরাসরি নাতির সঙ্গে মোবাইলে কথা বলে নিতে পারেন প্রণতি, তবু নিপাকেই ফোন করে ঘ্যানাবেন। ছেলেটা কলকাতায় এলে এখানে পাঠিয়েও কিন্তু টুকান এমনিতেই যায়, ঠাকুমাকে দর্শন দিয়ে আসে, তাও বলা চাই। অভ্যেস। ভাবটা এমন যেন ছেলের সামনে নিষেধের কোনো পাঁচিল তুলে রাখে নিপা। তা টুকানের তো এখন কলকাতায় আগমনেরও কোনো সম্ভাবনা নেই। সবে তার গ্রীষ্মের ছুটি ফুরোলো। দিন 15 আগে গেছে কানপুর। পুজোতেও এবার দিল্লিতে কি সব প্রজেক্ট করতে যাবে। বাবুর দেখা মিলবে সেই ডিসেম্বরের শেষে, এবং প্রণতি তা জানেনও। টুকান নিশ্চয়ই বলেছে। তাহলে ফোন করার আর কি হেতু থাকতে পারে? এসব ভাবতে ভাবতেই নিপা মোবাইল কানে চাপালো। ওপারে আপাদ মধুর কণ্ঠস্বর। কেমন আছো নিপা? নিপার গলা রেওয়াজ মাফিক ঠান্ডা। চলছে। খবর টবর সব ভালো তো? মোটামুটি। আপনি? আমার আর থাকা না থাকা, আছি একরকম। বলে বুঝি একটু দম নিলেন প্রণতি। তারপর আচমকায় জিজ্ঞাসা, বিকেলে আজ কি করছো? কলেজ ছুটির পর? আজব প্রশ্ন। প্রণতি দেবী নিজেও তো বহুকাল অফিস ঠেঙিয়েছেন। জানেন না কর্মস্থলের পাট চুকলে মেয়েরা কি করে? অজান্তেই নিপার স্বরে শ্লেষ ফুটল। বাড়ি যাব। কেন বলুন তো? অসুবিধে না হলে আজ একবার আসবে? কোথায়? এখানে, এ বাড়িতে। নিপা এবার সত্যিই থতমত। অস্ফুটে বলল, কেন? দরকার আছে কিছু? একটু। ফোন অফ করে নিপার ভুরু জড়ো। তাকে হঠাৎ কি প্রয়োজন পড়ল প্রণতি দেবীর? এতকাল পর তাদের দুজনের মাঝে তো এখন একটাই সাঁকো, টুকান। তা টুকানকে নিয়ে কথা তো ফোনেই হতে পারে, বাড়িতে হবান কেন? এবার টুকান বলছিল ঠাম্মার শরীর নাকি বেশ ভেঙেছে। হাঁটুতে ব্যথা, কোমরে যন্ত্রণা। আগের মতো নাকি আর ট্যাঙস ট্যাঙস করতে পারেন না। রাতের ঘুমও অনেক কমে গেছে। এতেই বা নিপার কি করণীয় আছে? ছেলে ছেলের বউকে খবর দিলেই তো হয়। পুনে থেকে আসুক না তারা, মার চিকিৎসা করাক। গোষ্ঠীর আত্মীয় স্বজনও তো কম নেই। ভাসুরপো, ভাইপো, বোনপো, বোনঝি, তারা নাকি সব হীরের টুকরো। তাদের ছেড়ে ডাক্তার দেখানোর জন্য 16 বছর আগে ডিভোর্স হওয়া পুত্রবধূর শরণাপন্ন হচ্ছে অভিজিতের মা। এহেন কল্পনা নেহাতি বাতুলতা। তাহলে? আরো খানিকক্ষণ মগজ হাতড়াল নিপা। না, জুৎসই কোনো জবাব পাচ্ছে না। উল্টে নিজের ওপর বিরক্তি জাগছে ক্রমশ। কেন এক বাক্যে রাজি হলো সে? কায়দা করে কি এড়ানো যেত না? স্বচ্ছন্দে বলতে পারত, নিপার মা এখন নিপার কাছে, তাকে তাড়াতাড়ি ফিরতেই হবে। কিন্তু কৌতূহলটাও যায় না যে মহিলার দরকারটা ঠিক কি। যাকগে যাক, একবার ঘুরে এলেই তো হয়। যেমনই হোক, টুকানের ঠাকুমা তো বটে। তিনি কোনো প্রয়োজনে ডেকেছিলেন, অথচ মা যায়নি শুনলে টুকানের তো খারাপ লাগতেও পারে। আর টুকানের কানে যাওয়াটাও অস্বাভাবিক নয়। প্রণতি দেবীর
যা চুকলি খাওয়া স্বভাব। মনে মনে ইচ্ছে থাকলে নিজের কাছে নিজের যুক্তি সাজিয়ে নেওয়া এমন কিছু কঠিন কাজ নয়। কলেজে এখন পরীক্ষার মরশুম। ফাইনাল বেল পড়ার মিনিট পাঁচেকের মধ্যেই রওনা দিল নিপা। আষাঢ়ের মেঘলা আকাশে ফুটে আছে বিষণ্ণ আলো। পুরনো পুরনো একতলা বাড়িটার সামনে এসে ক্ষণিক থমকালো নিপা। কত বছর পর এলো এখানে? ৫? হ্যাঁ, বছর ৬ হবে। 9-এ উঠে তো দিব্যি সাব্যস্ত হয়ে গেল টুকান। মাকে আর আসতে হতো না সঙ্গে। তার আগে নিয়ম করে ছেলেকে দিতে আসা, নিয়ে আসা। নিপারই তো ডিউটি ছিল। অবশ্য অন্দরে ঢোকেনি কখনো। অভিজিৎ যতদিন ছিল ততদিন তো প্রশ্নই ওঠে না। তারপরেও কি সেভাবে ভেতরে কোনোদিন ডেকেছেন প্রণতি? দরজা থেকেই টেনে নিতেন নাতিকে। দরজায় দাঁড়িয়েই নিপার সঙ্গে কাট কাট দুটো কথা। ব্যাস, ওই পর্যন্তই। আজ সেই মহিলা টুসকি বাজাতেই কিনা নিপা দৌড়তে দৌড়তে হাজির। কথাটা মনে হতেই ফের নিজের ওপর বিরক্তি। তবে এখন তো আর ফেরার কোনো মানে হয় না। বুকে খানিকটা বাতাস ভরে নিপা কলিং বেল টিপল। প্রণতি খুলেছেন দরজা। এখনো সেই আগের মতোই ফিটফাট। সোনালি পাড় সাদা খোলের শাড়ি কুঁচি দিয়ে পরা, এয়ার হোস্টেস ব্লাউজ, কাঁচা পাকা চুলে সুবিন্যস্ত খোপা। দেখেই মনে হয় এক্ষুনি বুঝি কোথাও বেরোবেন। একটু যেন অবিশ্বাসের সুরেই প্রণতি বললেন, এসেছ? নিপা হাসার চেষ্টা করল। আপনি ডাকলেন। প্রণতির পিছু পিছু ভিতরে এলো নিপা। বাইরের ঘরে বসেছে। পাখা চালিয়ে দিয়ে প্রণতি বললেন, সোজা কলেজ থেকে তো? হুম। অনেকটা পথ। আগে একটু শরবত বানিয়ে দিই, তারপর চা করছি। না না, শরবত লাগবে না, এমনি জল হলেই। এক্ষুনি আনছি। স্লথ পায়ে রান্নাঘরে গেছেন প্রণতি। নাকি খাওয়ার জায়গাটায় শরবত বোধ হয় বানাচ্ছেন। কাচের গ্লাসে চামচ নাড়ার আওয়াজ পাচ্ছিল নিপা। চোখ জোড়া ঘুরছিল ঘরময় আপনা আপনি। কি আশ্চর্য, কিছুই যেন বদলায়নি। সময় যেন স্থবির এই ড্রয়িং রুমটায়। সেই ঢাউস ঢাউস বাদামি ফোমের সোফা, পিঠে লেসের ঢাকনা, প্রকাণ্ড সেন্টার টেবিল, খোপা কাটা ক্যাবিনেটে একই ঢঙে সাজানো বই আর শোপিস, ঊর্ধ্বমুখী ল্যাম্পশেড, দেওয়ালে দুখানা পেন্টিং। শুধু মলিন হয়েছে সব, এই যা। ঘরটা কি হালকা নীলই ছিল? মনে পড়ছে না ঠিকঠাক। তবে রংটা ভারী বিবর্ণ দেখায় যেন। সেন্টার টেবিলের তলায় মির্জাপুরি কার্পেট ছিল একখানা। নিপাই পেতেছিল শখ করে। এখন আর নেই। ছিঁড়ে গেছে? নাকি অভিজিতের বউ অনেক আগেই হটিয়ে দিয়েছে নিপার স্মৃতি? এক গ্লাস হালকা সবজেটে তরল ছোট্ট ট্রেতে সাজিয়ে ফিরেছেন প্রণতি। টেবিলে নামিয়ে বললেন, ঠান্ডা ঠান্ডা খেয়ে নাও, আরাম লাগবে। নিপা আবার বলল, শুধু জলই চলতো কিন্তু। সে তো আমরা অনেক কিছু চালিয়ে নিই। সত্যি সত্যি চলে কিনা ভেবে দেখি কি? কোন কথার কি জবাব? হেয়ালি মার্কা বুলি কপচানোর অভ্যেসটা যায়নি তাহলে এখনো। গ্লাসে চুমুক দিয়ে নিপা বলল, আপনি নিলেন না? চিনি আমি ছেড়ে দিয়েছি। কেন? সুগার? না, ওই একটি ব্যাধি এখনো ছুঁতে পারেনি। আসলে ওজনটা একটু কমের দিকে রাখছি। হাঁটু কোমরের ব্যথাটা তাহলে একটু শাসনে থাকে। আপনার তো আগে এসব ট্রাবল ছিল না? একটা বয়স থেকে তো ধরেই। প্রথম প্রথম আমল দিইনি, এখন আর এঁটে উঠতে পারছি না। প্রণতির বাচনভঙ্গি একেবারেই স্বাভাবিক, যেন নিত্যি দুজনের দেখা হয়, ঘরোয়া গল্প গাছা করছেন। এ কি স্বাভাবিকতার আবরণে সযত্ন চর্চিত কৃত্রিমতা? নিপার উপস্থিতিতে এক ধরনের চাপ অনুভব করছেন, তা যেন ধরা না পড়ে যায়। যাই হোক, নিপার অসহজ ভাবটা কিন্তু কেটে যাচ্ছিল। সোজা চোখে জরিপ করল প্রণতিকে। না,
সত্যিই একটু ধসেছেন। 6 বছর আগে যা দেখেছিল তার তুলনায় বেশ বুড়িয়েছেন মহিলা। বলিরেখা হয়তো তেমন বাড়েনি, তবে চামড়ায় সেই উজ্জ্বলতা আর নেই। চেহারাও কেমন শুকনো শুকনো, যেন প্রাণ রস কমে গেছে। অসুখ বিসুখের জন্য হবেও বা। নিপা নরম গলায় জিজ্ঞেস করল, ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, চলে যাই মাঝে মাঝে। ফোনে অ্যাপয়েন্টমেন্ট করি, গিয়ে দেখিয়ে আসি। একা? এই বয়সে আর দোকা পাবো কোথায়? সকলেই তো যে যার কাজেই ব্যস্ত। বোঝা হয়ে কাউকে বিরক্ত করাটা আমার ধাতে সয় না। হঠাৎ হীরের টুকরোরাও পাশে নেই? নিপা ভদ্রতা করেই জিজ্ঞেস করল, তা ওষুধ বিশুধ খাচ্ছেন? ডাক্তার যা বলেন সব করি। ব্যায়াম, কোমরে বেল্ট। গত শীতে তো টানা কদিন ফিজিওথেরাপিও করলাম। তবে সবই তো ভস্মে ঘি ঢালা। বয়স হয়েছে, কলকবজা তো বিগ্রবেই। জোড়াতালি দিয়ে আর কদিন চলে। আপনার মোটেই তত বয়স হয়নি। এখনো তো 70-এও পৌঁছাননি, তাই না? বয়স কি শুধু বছর মেপে হয় নাকি? মানুষের বয়স কতভাবে বাড়ে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আবার সেই প্যাঁচালো সংলাপ। নিপা শরবত শেষ করেই গ্লাস নামালো। একটা ব্যাপারে নিশ্চিন্ত, আধি ব্যাধির কারণে ডাকেননি তাহলে মহিলা। পরিপূর্ণ সুস্থ হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন, এবং তাই নিয়ে তেমন কোনো খেদ নেই, বরং যেন মেনেই নিয়েছেন ভবিতব্যকে। কথা শুনে তো মনে হয় একাই ডাক্তারের কাছে যান, কারোর সাহায্য প্রত্যাশা করেন না। অতএব টুকানের ঠাকুমাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হবে এমন আশঙ্কারও প্রয়োজন নেই নিপার। তবে টুকুস করে প্রণতিকে একটু বাঁচাতে ইচ্ছে হলো। নিরীহ মুখে নিপা বলল, ছেলের কাছে গিয়ে একটা থরো ট্রিটমেন্ট করিয়ে আসুন না। পুনে, বম্বে এইসব সাইডে তো শুনেছি খুব অ্যাডভান্স চিকিৎসা হয়। আমি লোকটাই পুরনো, আমার ওপর আধুনিক ব্যাপার স্যাপার কি সইবে? একটু যেন বিমনা দেখালো প্রণতিকে, স্বরে যেন চাপা অভিমান। অভিজিৎ কি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন ভাবে না? কারোর ওদিকেই অবশ্য তাকানোর অভ্যেস ছিল না অভিজিতের। নিজের স্বার্থ, নিজের ক্যারিয়ার, নিজের সুখ, এর বাইরে কিছুই কি চিনত? দোষটা অবশ্য এই প্রণতি দেবীরই। বাপ মরা ছেলেকে এত বেশি আহ্লাদ দিয়ে বড় করেছেন, ঘরে বউ পড়ে ওদিকে প্রতিটি উইকেন্ডে বাবু পাঞ্জাবি গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করতে যাচ্ছেন। তবু মা মুখ ফুটে ছেলেকে কিছু বলবেন না, বরং বউকেই চোখ পাকাচ্ছেন। নিশ্চয়ই তোমার কোনো খামতি আছে, নইলে অন্য মেয়েতে আসক্ত হবে কেন? সেই পুনমই এখন অভিজিতের ঘরণী, তার নাকি বেজায় দাপট। টুকান বলে, পুনম কলকাতায় এলে ঠাম্মা নাকি তটস্থ থাকে। হুম, দেবা দেবী ভালোই মিলেছে। নিপাকে ভালো মানুষ পেয়ে প্রণতি দেবী যা ডলেছিলেন, এখন তা সুদে মূলেই উসুল হচ্ছে। পুনেতে বড় একটা যান না প্রণতি দেবী, সম্ভবত সেখানেও খুব চাপেই থাকতে হয়। এটাই বুঝি ওর প্রাপ্য ছিল। গলা নামিয়ে নিপা বলল, তবু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? থাকগে, কেটে তো যাচ্ছে। আজকাল আর ঠাই নাড়া হতে ভালো লাগে না। প্রণতি সোফায় হেলান দিয়েছেন। তারপর, তোমার কলেজ কেমন চলছে বলো? নিপা দিব্যি টের পেল প্রসঙ্গটা চাপা দিচ্ছেন প্রণতি। মনে মনে হাসল একটু। সেই হাসিটাকেই ঠোঁটে টেনে বলল, এই যেমন চলে। সামার ভেকেশন টেকেশন শিখেই 6 ঘন্টা করে পরীক্ষার ডিউটি দিচ্ছি। খুব খাটুনি যায় তাহলে? অভ্যেস হয়ে গেছে। তোমার মা এখন কোথায়? দাদার বাড়ি? না, এখন আমার ফ্ল্যাটেই। ভালো, তাও বাড়ি ফিরে একটা সঙ্গী পাও। সান্ত্বনা বাক্যটি কেমন উপহাসের মতো শোনায় না? নিপা চুপ করে রইল। মা বছরে কমাস থাকে নিপার সঙ্গে, কখনো হয়তো 3 দিন, তো কখনো 7। টানা 15 দিনের বেশি কদাপি নয়। বাকি সময় নিপা তো যে একা সে একাই। ফাঁকা ফাঁকা দিন যে কিভাবে কাটে। চিন্তাটুকুর ফাঁকে প্যাসেজে কলিং বেলের ঝংকার।
সোফার হাতলে ভর দিয়ে উঠলেন প্রণতি। একটি কাজের মেয়ে ঢুকল। তাকে চাপা স্বরে কি যেন নির্দেশ দিয়ে ফিরছেন স্বস্থানে। এতক্ষণে নিপা লক্ষ্য করল প্রণতি কিন্তু বেশ টেনে টেনেই হাঁটছেন। নিপাই উপযাচক হয়ে কোনো নামী অস্থিবিশারদের কাছে নিয়ে যাবে নাকি? ধুত, বাড়াবাড়ির একটা সীমা আছে। এই যে ব্যক্তিত্বময়ী মহিলা আজ তাকে দুম করে ডাকলেন, স্বহস্তে শরবত বানিয়ে খাওয়ালেন, এখন হাসি খুশি মুখে তার সঙ্গে গল্প করছেন, এই দৃশ্যই কি যথেষ্ট অলীক নয়? এরপরে জাঁদরেল প্রাক্তন শাশুড়ির চিকিৎসার দায়িত্ব নেওয়া তো কল্পকাহিনীকেও হার মানাবে, নয় কি? প্রণতি ফের সোফায় বসেছেন। একটুক্ষণ নিপার দিকে স্থির তাকিয়ে থেকে হঠাৎই অনুযোগের সুরে বলে উঠলেন, আচ্ছা, একটা কথা তোমায় জিজ্ঞেস করি, টুকানটা ফোন ধরে না কেন বলো তো? নিপার চোখ সরু হলো। কখন করেছিলেন? কাল রাত্রিরে, খেতে বসার আগে। তখন ৯টা সোয়া ৯টা হবে। বেজেই গেল, বেজেই গেল। ও, তখন তো আপনি পাবেন না। রোজ ডিনারের পর ওরা, হোস্টেলের বন্ধুরা দল বেঁধে ক্যাম্পাসে চক্কর মারতে বেরোয়। তখন কেউ মোবাইল সঙ্গে রাখে না। নিপার স্বরে বেশ গর্বিত ভাব, যেন তার ছেলের সংবাদ সে একাই রাখে। এমন একটা ভঙ্গিতে বলল, টুকানকে পাওয়ার টাইম রাত 10:30টার পর, নয়তো সন্ধে 7টার আগে। মাঝের সময়টা ওরা নাকি বিন্দাস। তাই বুঝি? কিন্তু ফিরে তো আমার নম্বরটা দেখেছে, তবু তো রিং করলো না। নিপা মনে মনে বলল, টুকানের আর খেয়ে দেয়ে কাজ নেই, রাত দুপুরে ঠাকুমার সঙ্গে বকবক করবে। ওই সময়ে বন্ধু বান্ধব ছাড়া টুকান যদি দুনিয়ায় কাউকে ফোন করে, সে হলো তার মা। মুখে বলল, হয়তো ভেবেছে আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি ওর জন্য কাল রাত 12টা অবধি জাগা, তারপর শুয়েছি। এই নালিশটুকুর জন্য নিশ্চয়ই নিপাকে ডাকেননি প্রণতি। হাসতে হাসতে নিপা বলল, তাহলে বোধ হয় টুকানি ঘুমিয়ে পড়েছিল। ক্লাস টাস হই হল্লা করে এক একদিন যা টায়ার্ড থাকে। যাই বলো, ছেলেটা যেন কেমন খামখেয়ালি ধরনের। এবার নিপার গায়ে লেগে গেল। ভুরু কুঁচকে বলল, কেন? এ কথা বলছেন কেন? দেখলে না, হায়ার সেকেন্ডারির পর কি পড়বে তাই নিয়ে কারোর ইচ্ছেটাই শুনল না। কতবার করে বললাম, বংশে একটা ডাক্তার নেই, তুই ডাক্তার হ। মেডিকেলের জয়েন্ট বসলই না। কি আহ্লাদি বাসনা! খেটে খুঁটে গায়ের রক্ত জল করে ছেলেটাকে মানুষ করেছে নিপা, আর প্রণতি দেবী এখনো বংশ দেখিয়ে যাচ্ছেন। ছেলের কণামাত্র ঝক্কি যারা পোহায়নি, তাদের আবদার পূরণ করতে হবে টুকানকে। ওই তো বাপ 7 জন্মে ছেলের খোঁজ নেয় না। পুনম সিংকে পেতে তিনি এত মরিয়া হয়ে উঠেছিলেন যে হেলায় ছেলের কাস্টাডি ছেড়ে দিলেন নিপাকে, শুধু নামকা ওয়াস্তে মাসে একবার ছেলেকে দেখার অধিকারটুকু বজায় রেখে। তাও তো অর্ধেক সময় বাপ ছেলেতে মোলাকাতি হতো না। ছেলে আসবে জেনেও অবলীলায় তিনি ট্যুর নিয়ে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন। পুনে যাওয়ার পর সম্পর্কটা তো প্রায় গ্রিটিংস কার্ড চালাচালিতেই ঠেকেছে। সেই পিতৃদেবও নাকি বায়নাক্কা জুড়েছিলেন, আহা, টুকানটা এত ব্রাইট হয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ুক। কাজের কাজ করেছে টুকান, মোক্ষম ঘা মেরে বাপ ঠাকুমার থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছে। নিপা মুখে একটা গ্রামভারী ভাব ফোটালো। সায়েন্টিস্ট হওয়াটাই বা খারাপ কিসের, বিশেষত ফিজিক্সে যখন টুকানের এত আগ্রহ। না না, টুকানের যা ইচ্ছে তাই পড়ুক। প্রণতি যেন ঈষৎ সংকুচিত স্মিত মুখে বললেন, বিএসসিতেও তো রেজাল্ট খুব ভালো করেছে। অবশ্যই, পরপর 2টো সেমিস্টারেই টপ করল। জানি তো, আমার নাতি খুব ব্রিলিয়ান্ট, তবে ডাক্তার হলে আর একটু আনন্দ হতো। নিপা মনে মনে বলল, এতই যদি সাধ পুনমের ছেলেটাকে ডাক্তার বানান, নিপার ছেলে নিয়ে ঘ্যান ঘ্যানানি কেন? কাজের মেয়েটা চা এনেছে, সঙ্গে প্লেটে মোটা অমলেট, সম্ভবত ডবল ডিমের। এই ডিম ভাজার গন্ধই বুঝি আসছিল এতক্ষণ। চোখ বড় বড় করে নিপা বলল, এসব আবার কেন? খাও, সারাদিন কত পরিশ্রম গেছে। প্রণতির কণ্ঠ অতি কোমল,
দেহে তো আর সে শক্তি নেই যে নিজের হাতে তোমায় কিছু তৈরি করে খাওয়াবো। নিপা মনে মনে বলল, অত সৌভাগ্য আমি আশাও করি না, করিও নি কোনোদিন। মুখে বলল, করবেনই বা কেন? এখন তো বিশ্রামের সময়, হাত পা ছড়িয়ে যতটা পারেন আরাম করুন। ভালো লাগে না, বুঝলে? এই মেয়েটা এসে রেঁধে বেড়ে দেয়, খাই, না এলে ফোন করে খাবার আনিয়ে নি। আর খালি মনে হয় দিনে দিনে আরো অথর্ব হয়ে পড়ছি। দেখছো তো ঘরদোরের কি হাল, ধুলোয় ধুলোময় হয়ে থাকে, ঠিকঠাক সাফ সুতরও করতে পারি না। পর্দাগুলো তাও মেয়েটাকে বাবা বাছা বলে কাচালাম, আলাদা পয়সা নিল অবশ্য। তা নিক, কাজটা তো হলো। তারপর ধরো দেওয়ালগুলো, কত যুগ যে রং হয় না। একবার ভাবি মিস্ত্রি লাগিয়ে করিয়েই ফেলি, কিন্তু জিনিসপত্র সব টানা হ্যাচড়া হবে ভাবলেই গায়ে জ্বর আসে। তখন মনে হয় যার সম্পত্তি যক্ষে বুড়ি হয়ে আগলাচ্ছি সেই নয় করবে পরে। নিপা বলতে না চেয়েও বলে ফেলল, আপনার ছেলে পুনে থেকে এসে বাড়ি রং করাবে? ও মা, হবির কথা আসে কোত্থেকে? এ তো আমার টুকানের বাড়ি ঘর। প্রণতি চোখ পিট পিট করে দেখলেন নিপাকে, তারপর গাল ছড়িয়ে হাসি। জানো না বুঝি, আমার সবকিছু আমি টুকানকেই লিখে দিচ্ছি। আমি তো টুকানকে বলেছিলাম তোমায় জানাতে। বছরখানেক আগে টুকান বলেছিল বটে, ঠাম্মা নাকি উইল করবে বলে খেপেছে। ইচ্ছাপত্র মোতাবেক টুকানি নাকি হবে এ বাড়ির উত্তরাধিকারী। তা সেই সমাচারটি শোনাতেই কি নিপাকে আজ ডাকাডাকি? হুম, তাই বা কি করে হয়? আগেই তো টুকান মারফত খবরটা নিপার কানে পাঠিয়েছিলেন। ব্যাপারটা নিপার আগাগোড়াই নাপসন্দ। গোমরা মুখে নিপা বলল, প্ল্যানটা আপনার ছেলে জানে? বলা হয়নি এখনো। মতলবটা তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলুন। কেন? ভুলে গেছেন পুনেতে আপনার আরো একটা নাতি আছে? তো সম্পত্তি আমার, যাকে প্রাণ চায় দেব। উকিলবাবু বলেছেন আমার সে অধিকার আছে। নির্বিকার ভাবেই বলছেন প্রণতি, কিন্তু অভিজিৎদের বাড়ির তুচ্ছাতি তুচ্ছ সম্পদ ভোগ করছে টুকান। ভাবলেই যে কেন নিবার বিবমিষা জাগে। এখনো এই পরিবারের প্রতি এত বৃতৃষ্ণা রয়ে গেছে। নিপার অসন্তোষ তাচ্ছিল্যের সুরে ফুটে উঠল। টুকানের এ বাড়ির কোনো প্রয়োজন নেই। তার মা অতি কষ্টে একটা ছোট ফ্ল্যাট কিনেছে, সেটাই তার পক্ষে যথেষ্ট। প্রণতি বুঝি টের পেয়েছেন ঝাঁজটা, দুহাত তুলে শান্ত করতে চাইলেন নিপাকে। হালকা গলায় বললেন, আচ্ছা আচ্ছা, পরে দেখা যাবে খন। আমি কি এক্ষুনি এক্ষুনি লেখাপড়া করছি নাকি? কথাটা হঠাৎ উঠল তাই বলে ফেললাম। আগে খেয়ে নাও তো, চা জুড়িয়ে যাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও নিপা প্লেটটা টানল। বিরস মেজাজে কাটছে অমলেট। ছোট একটা টুকরো মুখে পুরল, স্বাদ পাচ্ছে না। প্রণতি যদি খেয়াল খুশি মতো উইল বানান, নিপার তো কিছুরই করার নেই। টুকানকে কি বলবে, তোর বাপ ঠাকুরদার বাড়ি তুই নিস না? বলা যায়? হাজারবার মাথা খুঁড়লেও কি এই বংশের সঙ্গে টুকানের সম্পর্ক সে মুছে দিতে পারবে? কি জ্বালা! অন্ধকার নেমেছে। প্রণতি যেন কেমন আবছায়া মাখা, বুঝিবা নিপাও। উঠে টিউবলাইটটা জ্বালালেন প্রণতি। ফ্যাটফেটে আলোয় ভরে গেল ঘরখানা। মন্থর পায়ে ফিরতে ফিরতে প্রণতি আপন মনে বললেন, আমার কিন্তু খুব গুমর নিপা। নিপা তেরচা চোখে তাকালো। মানে? খারাপভাবে নিও না। অভির ওপর রাগ করে যেভাবে তুমি ছেলে নিয়ে গটগটিয়ে বেড়ে গিয়েছিলে, তখন তো তোমার পাকা চাকরিও নেই। কলেজে মাত্র 400 টাকার পার্ট টাইম করছো, তবু দেমাগ দেখিয়ে অভির কাছ থেকে খোরপোশ নিলে না। চড়াং করে মাথা গরম হয়ে গেল নিপার। ডেকে এনে আজ হঠাৎ পুরনো কাসন্দি ঘাঁটার কি অর্থ? এতকাল পর অনুশোচনা জাগলো নাকি? অথচ যখন প্রয়োজন ছিল টু শব্দটি পর্যন্ত করেননি। নিপার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, গুমরটুকু ছিল বলেই না নিপা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। প্রণতি বোধহয় জানেন না, চরম অসহায় অবস্থায়
মানুষকে কখনো কখনো অহংকারী করে তোলে এবং সেই অহংবোধ পরিণত হয় জেদে। প্রণতি কি আশা করেছিলেন? যাকে ভালোবেসে বিয়ে করেছিল সে যখন আচমকাই বদলে গেল, নিপা তার পা জড়িয়ে ধরে বসে থাকবে? যদি কখনো তার মতি বদলায়, এই প্রতীক্ষায়? নাকি তার ভিক্ষার দানে প্রতিপালিত হবে নিপার টুকান? উফ, কি দিন যে গেছে তখন! বাপের বাড়িতে গিয়েও কত অশান্তি, কি অসম্মান! প্রতি পলে বুঝিয়ে দেওয়া হতো তার আর টুকানের উপস্থিতি কারোরও হজম হচ্ছে না। একা বৌদিকেই কেন কাঠগড়ায় তুলবে নিপা? দাদাও তো। ভাবতে খারাপ লাগে। মাকেও কি সেভাবে পাশে পেয়েছিল তখন? ভেতরে গোঁ চেপেছিল বলেই না তৃতীয়বারের চেষ্টায় কলেজে পাকা চাকরিটা মিলল নিপার। তাও ওইটুকু ছেলে নিয়ে একা থাকবে, চিন্তা করলেই গা ঠান্ডা হয়ে আসতো। তারপরেও তো পেরেছে। অপমানের জ্বালা যে এক ধরনের রোগ সৃষ্টি করে, নিরাপত্তার শিকড়কে আরো পোক্ত বানাতে শিক্ষা দেয়। একথা নিপার চেয়ে বেশি আর কে জানে? তবে প্রণতি দেবীর মুখে কোনো মন্তব্য শুনতেই সে রাজি নয়। না নিন্দা, না প্রশংসা, না নিন্দার ছলে প্রশংসা। বরং আজই তো মুখোমুখি বোঝাপড়ার দিন এসেছে। চিরকাল কাঠিন্যের বর্ম পরে থাকা ওই মহিলাকে আজ চূর চূর করে দেওয়া যাক। নিপা খানিক খড়খড়ে গলায় বলল, আমি আমার জ্ঞান বুদ্ধি মতোই চলেছি। আর দেখেছেন তো, খুব একটা ঠকিওনি, বরং মাথা উঁচু করেই আছি। তা ঠিক, আমি অভিকেও বলি। তার কথা থাক। প্রণতিকে থামিয়ে দিল নিপা। তীক্ষ্ণ স্বরে বলল, এবার আপনাকে একটা প্রশ্ন করব, ঠিকঠাক জবাব দেবেন। কি? আপনি কেন আমার সঙ্গে আগাগোড়া দুর্ব্যবহার করেছেন? আপনার কোনো পাকা ধানে আমি মই দিয়েছিলাম? আমি? খারাপ ব্যবহার? চকিত আক্রমণে প্রণতি যেন সামান্য বিহ্বল। নয়তো কি? ছেলের কুকীর্তির জন্য আমাকেই দোষী ঠাওরালেন। সম্পর্ক চুকে যাওয়ার পরেও সহানুভূতি তো দূরের কথা, একটি দিনের জন্যও স্বাভাবিক আচরণ করেছেন। আমি যেন শুধুই টুকানের মা, তার বেশি আর কোনো পরিচয়ই যেন আপনার কাছে ছিল না। প্রণতি চুপ, মাথা ঈষৎ অবনত। আস্তে আস্তে মাথাটা তুললেন, ম্লান গলায় বললেন, আজ আর ওসব জেনে তোমার কি লাভ? তবু শুনি, সত্যি বলবো, তোমাকে আমি বোধহয় হিংসে করতাম প্রথম প্রথম। সেই 29 বছর বয়সে বিধবা হয়েছি। তারপর থেকে ছেলে ছাড়া আমার জগতে তো কিছুই ছিল না। সেই অভিকে তুমি যখন দখল করে নিলে, আমি সহ্য করতে পারিনি। ভেবো না ভয় দেখাচ্ছি, টুকানের বিয়ে হলে তুমিও হয়তো একই রকম। প্রণতি ফোঁস করে একটা শ্বাস ফেললেন। হিংসেটা এমন পর্যায়ে গিয়েছিল, মিথ্যে বলবো না, পুনম যখন তোমার জীবনটাকে ছারখার করে দিল, আমি খুব আনন্দ পেয়েছিলাম। কি জানি, তখন হয়তো মনে হয়েছিল ছেলেটাকে আবার ফিরে পাবো। হায় রে, রক্তের সম্পর্ক হলেও মেয়েরা যে পুরুষ মানুষদের কত কম চেনে। আবার একটি ওজনদার সংলাপ। তবে এবার নিছকই ডায়লগ বাজি নয়, যেন মহিলার ভেতর থেকে ঠিকরে এলো কথাগুলো। আক্ষেপোক্তি নাকি আত্মোপলব্ধি? প্রণতি ফের বললেন, পরে আর তোমার সঙ্গে কথা বলতে সাহস পেতাম না। কেবলই মনে হতো, কি বলবো, তুমি কিভাবে নেবে? কি অদ্ভুত সমাপতন! নিপাও কিনা একই কারণে? মাথা ঝাঁকিয়ে নিপা বলল, তা আজ হঠাৎ ডাকলেন যে বড়? নিশ্চয়ই এসব কথা বলতে নয়। না না, প্রসঙ্গটা তো তুমিই তুললে। তাহলে একদিন পর তলব কেন? প্রণতি কেমন ফাঁকা চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, বিড়বিড় করে বললেন, মনে পড়ছে না তো। ক্ষণিকের জন্য নিপা ভাবল, সে কি বেশি রুক্ষ ব্যবহার করে ফেলেছে? ঘাবড়ে গিয়ে আসল প্রয়োজনটা আর উচ্চারণ করতে পারছেন না মহিলা। একটু যেন মজাও লাগলো নিপার। দোর্দণ্ড প্রতাপ প্রণতি দেবী চুপসে গেছেন প্রাক্তন পুত্রবধূর সামনে। বেচারা। নিপা কবজি ঘুরিয়ে ঘড়ি দেখল, আলগা দাপটের সঙ্গে বলল, আজ তাহলে উঠি। পরে যদি স্মরণে আসে ডাকবেন, শুনে যাব।
এক্ষুনি চলে যাবে? এত তাড়াতাড়ি? মা একা আছে যে। ও হ্যাঁ, তাও তো বটে। প্রণতি আবার একটা শ্বাস ফেললেন। এই তো কাজের মেয়েটা চলে যাবে, টিভিটা খুলবো, হাবিজাবি দেখব। সময় তো কেটেই যায়, থেমে থাকে না, কি বলো? রাস্তায় এসে নিপা আবার একটু থমকালো। প্রণতির শেষ কথাগুলো কানে বাজছে। মহিলা একা, বড্ড একা, ভয়ঙ্কর রকমের একা। নিঃসঙ্গতার তাড়নায় জ্বলে খাক হয়ে যাচ্ছেন ক্রমশ। এতক্ষণ পর প্রণতির আহ্বানের কারণটা যেন একটু একটু উপলব্ধি করতে পারছিল নিপা।